নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। কৃষকদের জন্য কেন্দ্র সরকার দারুণ সুখবর নিয়ে আসলো। প্রত্যেক কৃষক এবার 12,000 টাকা পাবে। মহুয়া মৈত্রের ভাষণ নিয়ে সংসদে শোরগোল। স্থগিত হল লোকসভার কার্যক্রম। কি এমন বললেন নেত্রী, জানতে সঙ্গে থাকুন। অন্ধ্র থেকে মহারাষ্ট্র রাজ্য বিধানসভা ভোটেও এনডিএ জোটের জয় জয়কার। 13 লাখ শিক্ষক ও পরীক্ষার্থীদের স্বার্থে সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড নিয়ে এলো বিরাট খবর। এ সম্পূর্ণ আপডেট জানতে খবরে নজর রাখুন। ড্রোনের মাধ্যমে নকশালদের খুঁজে খুঁজে হত্যা করছে বাহিনী, আরও 2 জন নিহত। দরদ বেশি হলে হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানান, বেনজির আক্রমণ বিএনপির কেন্দ্রীয় নেতা। ইউনূস সরকারের নতুন সিদ্ধান্তে বাংলাদেশ সীমান্তে এবার টানটান উত্তেজনা। বাড়তি সতর্ক ভারতের। দুবাইয়ে ভারতীয় ব্যক্তির উপর পাকিস্তানি নাগরিকের হামলা, পার্কিং নিয়ে বিবাদে সারা জীবনের জন্য অবিস্মরণীয় শাস্তি। দুয়ারে শীত। জেলায় জেলায় রাত বাড়লেই শীতের ইনিংস শুরু। শৈত্যপ্রবাহ নিয়ে জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য নতুন বছরের শুরুতেই বড় ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকার পরিচালিত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের এবার আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব গ্রহণ করেছে নরেন্দ্র মোদী। এই যোজনার অধীনে এতদিন বছরে 6,000 টাকা দেওয়া হতো, তবে এই টাকা বাড়িয়ে বছরে 12,000 টাকা করার দাবি উঠেছে। এই উদ্যোগটি দেশের কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও সচ্ছল করে তুলবে বলেই আশা করা যাচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বলেছেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কৃষি ও কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করব। কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধি পেলে তা দেশের কৃষি উৎপাদনে সরাসরি প্রভাব ফেলবে। জমি, চাষাবাস, বীজ কেনার এবং অন্যান্য কৃষি জাতীয় সরঞ্জাম কেনার জন্য কৃষকদের এই আর্থিক সহায়তা বিশেষভাবে সহযোগিতা করবে বলে আশা করা যাচ্ছে। শুক্রবার সংবিধান নিয়ে আলোচনার সময় লোকসভায় বেশ কয়েকটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। মহুয়া মৈত্র হিলাল ফরিদের কবিতা মুবারক ঘড়ি হ্যায় দিয়ে সংসদে তাঁর ভাষণ শুরু করেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সংবিধান নিয়ে আলোচনার সময় বিচার বিভাগের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি মন্তব্য করেন। প্রাক্তন প্রধান বিচারপতির নাম উল্লেখ না করে মহুয়া রাম মন্দিরের রায় নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বক্তব্যের কথাও উল্লেখ করেন যে রায় দেওয়ার আগে তিনি ঈশ্বরের সঙ্গে ধ্যান করেছিলেন। মহুয়া বলেন, আমাদের এমন বিচারকদের প্রয়োজন যারা সংবিধানের যত্ন নেন, রায় দেওয়ার আগে ঈশ্বরের যত্ন নেন, তাদের নয়। মহুয়া মৈত্র আরও বলেন, এমন কিছু লোক আছেন যারা সরকারের কাছে মাথা নত করেন না। বিচারপতি লোয়াও তাই ছিলেন, যিনি তাঁর মৃত্যুর অনেক আগে মারা গিয়েছিলেন। একই সঙ্গে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এর নাম উল্লেখ না করে মহুয়া মৈত্র বলেন, এমন অনেক বিচারক রয়েছেন যারা বাড়িতে ঈশ্বরের সঙ্গে ভিডিওগ্রাফি করাতে পেরে খুশি হন। মহুয়া মৈত্রের বক্তব্য নিয়ে সংসদে শোরগোল পড়ে যায়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, মহুয়া মৈত্রের বক্তব্য আপত্তিকর। নিশিকান্ত দুবে বলেন, বিচারপতি লোয়ার মৃত্যুর তদন্ত শেষ হয়েছে এবং সুপ্রিম কোর্টের এক প্রবীণ বিচারপতি নিজেই বলেছেন যে তাঁর মৃত্যু অস্বাভাবিক নয়। এছাড়া কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন এবং বলেছিলেন যে মহুয়া মৈত্রকে সংসদে যা বলেছেন তা যাচাই করা উচিত, নয়তো সংসদীয় ঐতিহ্য অনুসারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহুয়া মৈত্রের এই বক্তব্যের ফলে প্রায় 45 থেকে 50 মিনিট ধরে সংসদের কাজকর্ম ব্যাহত হয়। রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বছর ছিল 2024 সাল, কারণ এবছরেই লোকসভা ভোটের 6 মাসের মধ্যে অনুষ্ঠিত হয় দেশের হাইভোল্টেজ মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। এর মধ্যে 3টি রাজ্যে রাজনৈতিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে ফেলে গেরুয়া শিবির, আর বাকি একটি রাজ্য গেছে বিরোধী ইন্ডিয়া জোটের দখলে। মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা, ইউবিটি, এনসিপির মহাবিকাশ আঘাড়িকে ধরাশায়ী করে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি, শিবসেনা এবং এনসিপির জোট মহাজোটি। তারা জেতে 132টি আসনে। আবার ঝাড়খণ্ডে অঙ্ক কষে জেএমএমে ভাঙন ধরিয়ে চম্পই সোরেনকে দলে টেনে নিয়েছিল গেরুয়া শিবির, তবে কোন লাভ হয়নি। উল্টে কংগ্রেস আর জেডিং শালপন্থীদের সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাঁচির কুর্সি পুনর্দখল করে ফের মুখ্যমন্ত্রী আসনে বসেন হেমন্ত সোরেন। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ঐতিহাসিক তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে বিজেপি। 90টি আসনের মধ্যে পদ্মশিবিরের প্রাপ্ত আসন ছিল 48, আর কংগ্রেস জিতেছিল মাত্র 37টি আসনে। পাশাপাশি অন্ধ্রের নির্বাচনে এবার অন্যতম ফ্যাক্টর ছিল বেকারত্ব। এই আবহে অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনের 175টি বিধানসভায় এক দফায় ভোট হয়েছিল গত 13 মে। সেখানে ওয়াইএসআরসিপিকে হারাতে বিজেপি এবং জেএনপির সঙ্গে জোট করেছিল চন্দ্রবাবুর টিডিপি।
আর তাতেই 5 বছর পর আবারও অন্ধ্রপ্রদেশের কুর্সিতে ফেরা নিশ্চিত করেন চন্দ্রবাবু নাইডু। এখান থেকেই স্পষ্ট যে 2024 সালে লোকসভার সঙ্গে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের বদলে গিয়েছে গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS থেকে ডিএলএড করা 13 লক্ষ শিক্ষকের জন্য একটি সুসংবাদ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক সিদ্ধান্তে বলেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুল পরিচালিত ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা DLED ডিগ্রিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। NIOS ডিএলএড এর জন্য সুসংবাদ দিয়েছে। দেশের 13 লাখেরও বেশি শিক্ষক ও পরীক্ষার্থীর জন্য এটা খুবই আনন্দের বিষয়, যারা এই কোর্সটি সম্পন্ন করেছিলেন। যে সমস্ত প্রার্থীরা 10 আগস্ট 2017 এর আগে চাকরিতে ছিলেন, তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারেন এবং পদোন্নতিও পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে। সেই শিক্ষকদের জন্য NIOS ডিএলএড ছিল একটি বিশেষ কর্মসূচি, যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন কিন্তু তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল না। তবে এই কোর্সটি 18 মাস মেয়াদী ছিল। পরবর্তীতে এই ডিগ্রির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল NIOS ডিএলএড করা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে বিষয়টি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য ওঠে। দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত দিয়েছে এবং NIOS ডিএলএড ডিগ্রিকে স্বীকৃতি দিয়েছে। নকশালদের বিরুদ্ধে অভিযান চালানো বাহিনী ড্রোনের সাহায্য নিচ্ছে। বাহিনী বস্তারের জঙ্গলে ড্রোনের মাধ্যমে নকশালদের সন্ধান করছে। জনরা জঙ্গলে ড্রোন উড়াচ্ছে। এতে নকশালদের অবস্থান শনাক্ত করার পর তাদের এনকাউন্টার করা হচ্ছে। শুক্রবারও বাহিনী ড্রোনের সাহায্যে একটি বড় এনকাউন্টার পরিচালনা করে। এতে 2 জন নকশালকে হত্যা করা হয়। এর আগে বৃহস্পতিবার 7 জন নকশাল নিহত হয়েছিল। বস্তার আইজি সুন্দর রাজ পি এর মতে, নকশালদের জমায়েতের তথ্য পাওয়ার পর জওয়ানরা একটি অভিযান শুরু করেছিল। রেকাবায়া জঙ্গলে জওয়ান ও নকশালদের মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে জওয়ানদের দেখা মাত্রই নকশালরা গুলি চালানো শুরু করে। অন্যদিকে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষের পর জওয়ানরা নকশালদের মৃতদেহ নিয়ে ফিরে আসছিল। এ সময় দুপুরে আবারও নকশাল ও জওয়ানদের মুখোমুখি সংঘর্ষ হয়। ইরকুল সংলগ্ন জঙ্গলে পৌঁছালে নকশালরা আবারও জওয়ানদের উপর আক্রমণ চালায়। এরপর জওয়ানরাও পাল্টা আক্রমণ চালায়। এই সংঘর্ষেও 2 জনের বেশি নকশাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দান্তেওয়াড়া SP গৌরব রায়ের মতে, জওয়ানরা এখনো জঙ্গলে উপস্থিত রয়েছেন এবং তাদের অভিযান শেষ হয়নি। গৃহমন্ত্রী বিজয় শর্মার মতে, পালিয়ে যাওয়া নকশালদের ড্রোনের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। নকশালদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। যদি তারা আত্মসমর্পণ না করে, তাহলে বাহিনীর অভিযানের সম্মুখীন হতে হবে। গ্রামেগঞ্জে স্কুল, রাস্তা, হাসপাতাল সহ উন্নয়নমূলক কাজ চলছে। অশান্ত বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন চলছে। সেই আবহে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফের সরব হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিএনপি নেতার আক্রমণের মুখে পড়লেন তিনি। কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করেই বেনজির আক্রমণ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমনটাই খবর বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে। তিনি বলেছেন, দরদ বেশি হলে হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানান। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দরদ। একজন গণহত্যাকারী স্বৈরশাসকের জন্য মোদীর এত দরদ থাকলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হোক, দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয়, শেখ হাসিনা সেসব মোদীকে শিখিয়ে দিতে পারবেন। অন্যদিকে ফের ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা ভালো মানুষ হলেও কাজের মানুষ নন বলে কটাক্ষ সেদেশের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে বলেও আক্রমণ তাঁর। দুবাইতে একটি পার্কিং বিরোধকে কেন্দ্র করে একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিকের মধ্যে একটি লড়াই শুরু হয়, যাতে ভারতীয় নাগরিক গুরুতর আহত হয় এবং তার বাম পা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে। এই মামলায় দুবাই আদালত অভিযুক্ত পাকিস্তানি নাগরিককে 3 মাসের কারাদণ্ড দেয় এবং সাজা শেষে তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। ঘটনাটি ঘটে 8 ফেব্রুয়ারি 2023-এ, যখন দুবাইয়ের টেকম এলাকায় একটি আবাসিক ভবনে পার্কিং স্পেস নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। বিরোধ শারীরিক আক্রমণে পরিণত হয় এবং পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিককে ধাক্কা দেয়, যার ফলে তিনি পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। দুবাই ফৌজদারি আদালত ভারতীয় নাগরিককে স্থায়ী অক্ষমতা সৃষ্টি করার জন্য পাকিস্তানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছে। হামলাকে উস্কানির ফল হিসেবে বর্ণনা করে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি ভারতীয় নাগরিককে ধাক্কা দিয়েছিলেন। শারীরিক নির্যাতন ও স্থায়ী পঙ্গুত্ব সৃষ্টির অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দেন আদালত। হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বীজ ছড়িয়ে দিচ্ছে ইউনূস সরকার। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর এজেন্টরা আরও সহজেই প্রবেশ করতে পারবে বলেই আশঙ্কা ভারতের। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের সম্পর্কের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ভারতের নিরাপত্তা ব্যবস্থায়। এদিক থেকে সতর্ক রয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি।
পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল অজয় রায়না বলেন, সবকিছু যদি বাংলাদেশ ও পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ পূর্ব পাকিস্তানে পরিণত হবে। এখন বাংলাদেশে মৌলবাদীরা সক্রিয় হতে শুরু করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে বাংলাদেশের আম্বরখানায় পাকিস্তান সমর্থিত জামায়াত ভারতের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টা ষড়যন্ত্র করছে। উত্তর পূর্ব রাজ্যগুলিতে অনুপ্রবেশের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ভারতের অসম মেঘালয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আজ 14 ডিসেম্বর শনিবার কলকাতা এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল এবং শুষ্ক রয়েছে। কলকাতায় সকালের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আজকের আকাশ আংশিক মেঘলা ও পরিষ্কার ছিল বিভিন্ন জেলায়। কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। রাজ্য জুড়ে বেশিরভাগ অঞ্চলে শীতল শুষ্ক আবহাওয়ার অনুরূপ আবহাওয়ার সাক্ষী রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো উত্তরাঞ্চলে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কলকাতায় আর্দ্রতার মাত্রা তুলনামূলকভাবে কম ছিল, আবহাওয়া আরও আরামদায়ক হবে। মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো উত্তর পূর্বের জেলাগুলিতেও আবহাওয়া মনোরম অনুভূত হয়েছে। আগের দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়েছে। দীঘা এবং সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলে হালকা এবং শান্ত আবহাওয়া, সমুদ্রের হাওয়া তাপমাত্রা মাঝারি। তবে মাঝে মাঝে ঠান্ডা বাতাসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া আগামী কয়েকদিন কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।